আয় চুপ কর, ডায়ালগ কম করে দে। ছেলেটা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরাতেই মৌ তার হাতে এক মুষ্টি বালু যে চাকু ধরেছে তার চোখে ছুঁড়ে মারল। সাথে অন্য ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে এক দৌড়ে রাস্তায় মাঝখানে এসে পড়ে। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখল একটা মাইক্রো দ্রুত গতিতে তার দিকে ছুটে আসছে। মৌ চোখ বন্ধ করে ফেলল। মৌ বুঝতে পারল গাড়িটা এসে তাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল। রক্তে পিচ ঢালা রাস্তা লাল হয়ে যাচ্ছে। মৌ তার পেটটা ধরে আছে, মিনমিন করে আকাশের দিকে তাকিয়ে বলছে, হে আল্লাহ, আমার সন্তানটাকে কিছু করো না। এদিকে জনাব শফিক সাহেব গাড়ির ব্রেক কষার পরও গাড়ির পুরোটা কন্ট্রোল নিতে পারেনি। তিনি গাড়ি থেকে নেমে দৌড়ে আসলেন। মৌকে কোলে তুলে নিতেই চমকে উঠল। মৌ শফিক সাহেবের কাঁপা কাঁপা গলায় বলল, আমার সন্তানটার যেন কিছু না হয়। কথাটা বলেই সেন্সলেস হয়ে গেল। শফিক সাহেব এখনও মৌয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। গাড়ি থেকে বাকিরা দৌড়ে নেমে এসে দেখে শফিক সাহেব মৌকে কোলে নিয়ে বসে আছে। কি হলো আঙ্কেল, চলেন হসপিটালে, মেয়েটা তো মারা যাবে, প্রচুর রক্ত ঝরছে। শফিক সাহেব চিৎকার দিয়ে বলে উঠল, আমার কারিমা ফিরে এসেছে। সবাই শফিক সাহেবের কথায় চমকে উঠল। কারিমা? এ কি করে সম্ভব? কিছুক্ষণ আগে যাকে নিজে হাতে দাফন করে আসলাম সে কিভাবে ফিরে আসে? শফিক সাহেবের হাতটা কাঁপছে। শফিক সাহেব তাড়াহুড়ো করে মৌকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার ঘন্টা দুয়েক পর অপারেশন কেবিন থেকে বের হয়ে বলে, স্যার, পেশেন্টের অবস্থা বেশি ভালো না, মাথায় ব্রেনে আঘাত পেয়েছি। কি বলছেন এসব? যে কোনো মূল্যে আমার মেয়েকে বাঁচাতে হবে। আমার এক কারিমা মরে যাওয়াতে আরেক কারিমা আল্লাহ আমাকে দিয়েছে। প্লিজ ডক্টর, মেয়েটার যেন কিছু না হয়। স্যার, আপনি টেনশন করবেন না, আমরা দেখছি কি হয়। ডাক্তার শ্রীকান্ত মৌয়ের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করলো। এদিকে শফিক সাহেবের স্ত্রী শফিক সাহেবের হাতটা ধরে বলল, ওগো, আল্লাহ হয়তো তোমার আর আমার প্রতি চোখ তুলে তাকিয়েছে। আমাদের কারিমাকে আমাদের জন্য আবার পাঠিয়েছে এই মেয়ের মাঝে। দেখো, মেয়েটা যেন কোনো কিছু না হয়। তুমি চিন্তা করো না, দরকার হলে বিদেশ নিয়ে যাব, তবুও বাঁচাবো, বাঁচাতে যে হবেই। পরের দিন ডাক্তার শ্রীকান্ত শফিক সাহেবকে বলল, শফিক সাহেব, আপনি পেশেন্টকে নিয়ে সিঙ্গাপুর চলে যান, সেখানে কথা হয়েছে। আমাদের হাতে কিছু করার নেই। তাছাড়া মেয়েটা প্রেগনেন্ট, রোগীর অবস্থা খুবই খারাপ। এখানে রাখলে হয়তো আর বাঁচানো যাবে না, এখনও জ্ঞান আসছে না। প্লিজ আপনি যত তাড়াতাড়ি পারেন ব্যবস্থা করেন সিঙ্গাপুর নেওয়ার। রাতে মৌকে নিয়ে জনাব শফিক সাহেব আর তার স্ত্রী সিঙ্গাপুর চলে যায়। এদিকে রাজ শহরের কোনো অলিগলি বাদ রাখেনি, সব জায়গায় মৌকে খুঁজে যাচ্ছে। মৌয়ের মায়াবী মুখটা বারবার রাজের চোখের সামনে ভাসছে। রাত 1টা বাজে, এমন সময় রাজের ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরতেই ওপাশ থেকে কে যেন বলল, হ্যালো রাজ, বাবা তুই কই? বাসায় আস। মা, আমি আসতেছি, তুমি চিন্তা করো না। রাজ বাসায় যাওয়ার সাথে সাথেই রাজের মা রাজকে কাছে ডেকে নিয়ে বলল, বাবা তোর কি হয়েছে? তোর কষ্ট যে আমার আর সহ্য হয় না। আমি যে তোর মা, আজ সোমাইদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তাদের বাড়িতেও গেলি না। রাজ তার মাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দিয়ে বলল, মা, আমি ভুল করেছি। আমার মুখে আমি কষ্ট দিয়েছি। নিজের সন্তানকে অবৈধ সন্তান বলে আখ্যা দিয়েছি। মৌয়ের গর্ভে আমার সন্তান ছিল। মা, আমি ওকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছি। কি বলছিস এসব রাজ? হ্যাঁ মা, ঠিকই বলছি। মৌ ফুলের মতো পবিত্র, মৌকে ছাড়া আমি বাঁচব না মা। আমি সুমাইয়ার মায়ায় ফেসে গিয়েছিলাম। সুমাইয়া আমাদের সম্পত্তির লোভে এসব করেছিল। কি রাজ, তুই মানুষ না অমানুষ? একটা এতিম মেয়েকে তুই কষ্ট দিতে পারলি? আরে আমিও না যেন মেয়েটাকে কত কষ্ট দিয়েছি। তুই অনেক ভুল করছিস, তুই আমার ছেলে হতে পারিস না। মা, কি বলছি এসব? হ্যাঁ ঠিকই বলছি। আমার ছেলে হলে মেয়েটাকে দিনের পর দিন এভাবে কষ্ট দিতে পারতি না। আমি কিছু জানি না। আমি আমার বউকে দেখতে চাই এই বাড়িতে। রাজ কিছু না বলে তার রুমে চলে যায়। রুমে ঢুকলে রাজের আরও বেশি কষ্ট হয়, কারণ রুমে আসলে মনে হয় মৌ রুমে বসে আছে। রাজের কেন যেন খুব কষ্ট হয়। মৌ এর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় খেয়াল নেই। ফজরের আজান শুনিয়ে ঘুম ভাঙতে বুকটা হু হু করে কেঁদে ওঠে, কারণ প্রতিদিন ফজরের আজান হলে মৌ ডেকে দিত, আজ তো কেউ ডেকে দেয় না। রাজ আজ আর শুয়ে থাকতে পারে না, বিছানা থেকে উঠে পরে থাকা পাঞ্জাবিটা পরে মসজিদে চলে যায়। নামাজ শেষ করে বাসায় বসে আছে। এমন সময় ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। রাস্তার ফোনটা বের করে দেখে তার ফোনে রিং হচ্ছে না, বালিশের নিচ থেকে আওয়াজ আসছে। রাজ ফোনটা বের করতেও বুকটা ছ্যাদ করে ওঠে। মৌয়ের ফোন, মৌ তার ফোনটাও রেখে গিয়েছে। তাহলে এতগুলো টাকা নিয়ে কি করলো?
এদিকে ফোনটা বেজেই চলছে। ফোনটা ধরতে ওপাশ থেকে পুরুষালী কণ্ঠ কে যেন বলল, মামনি, তোমার বাবা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। মানে? আপনি কে? আর এসব কী বলছেন? ডাক্তার রাজকে সব কিছু খুলে বলল। রাজ হসপিটালের ঠিকানা নিয়ে মৌয়ের বাবার সাথে দেখা করলো। ডাক্তার মৌয়ের বাবাকে বলল, এই যে মাহিস আহমেদ, আপনার অপারেশনের টাকা কে দিয়েছে? উনি জানেন। কথাটা বলে ডাক্তার চলে গেল। মাহির সাহেব রাজকে দেখে বলল, বাবা বলো, কে আমার জন্য এতগুলো টাকা দিল? আপনার মেয়ে। মানে কি বলছে এসব? হ্যাঁ সত্যি বলছি। যাকে আপনি জাতক ঘরে মেরে ফেলতে চেয়েছেন, সে মেয়ে আপনার অপারেশনের টাকা দিয়েছে। যে মেয়ের মুখ 3 বছরের মাঝে একবারও দেখেননি সে মেয়ে, যে মেয়েকে দীর্ঘ 20 বছরে একটিবার বাবা ডাকতে দেননি, সে মেয়ে আপনাকে বাঁচিয়েছে। জানেন মাহি সাহেব, হায়াত মত আল্লাহর হাতে, এতে কাউকে দোষারোপ করা ঠিক না। আর আপনি তো আপনার রক্তকে অস্বীকার করেছেন। জানেন মো আপনার জন্য কি করেছে? যে লোকটাকে জীবনে একটিবার বাবা বলে ডাকতে পারেনি, তার জন্য চুক্তি করে বিয়ে করেছিল। নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটা অন্য কারে পায়ে ঠেলে দিয়ে আপনার জীবন বাঁচিয়েছে। আগে জানতাম বাবা যারা তারা মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু সেটা ভুল। একটা মেয়ে শুধু দিয়েই গেল, নিজের সমস্ত সুখটা বিসর্জন দিল, নিজেকে রক্ষিতা বানালো। কার জন্য জানেন? আপনার জন্য। মৌয়ের বাবা কাঁদছে। দীর্ঘ 20 বছর পর কাঁদছে। যেদিন মৌয়ের মা মারা গিয়েছিল সেদিন কেঁদেছিল। আজ আবার তার চোখের নদীতে বান এসেছে। মৌকে খুব করে দেখতে মন চাচ্ছে, মা বলে ডাকতে ইচ্ছে করছে। মৌয়ের বাবা রাজের হাত দুটি ধরে বলতে লাগলো, বাবা আমার মেয়ে কোথায়? আমার মৌ কোথায়? আমার মা কোথায়? আমার মাকে আমি দেখব, নিয়ে চলো। আঙ্কেল কান্না করবেন না। মৌ হারিয়ে গেছে, অভিমান করে চলে গেছে। আমি তাকে অনেক কষ্ট দিয়েছি। মৌকে যেভাবে হোক খুঁজে বের করব। এদিকে অনেক দিন হয়ে যায়, মৌয়ের কোনো খোঁজ নেই। রাজ প্রতিদিন নিয়ম করে মৌকে খোঁজে। মৌয়ের চিন্তায় একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়। রাজের মা একমাত্র ছেলের কষ্ট সহ্য করতে পারে না। একদিকে ব্যবসাটাও ঠিকমতো পরিচালনা করা যাচ্ছে না। দিন দিন রাজার অবস্থা খারাপ হতে লাগলো। বিশেষ করে রাজকে নিয়ে মৌয়ের স্বপ্নগুলো ডায়েরির পাতায় দেখে। এখন সারাদিন এই ডায়েরিটা নিয়েই পড়ে থাকে। আস্তে আস্তে রাজ পাগল হয়ে যায়। এদিকে ঋত্য আর তার মা দুজনে ছেলের জন্য কান্না করে। মৌকে অনেক খুঁজেও পায় না। রাজ সারাদিন মৌয়ের ছবি আর ডায়েরিটা বুকে নিয়ে রুমে বসে থাকে। অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু দিন দিন আরও রাজের অবস্থা খারাপ হচ্ছে। সব ডাক্তারই বলে মৌকে যদি নিয়ে আসা যায় তাহলে ভালো হয়ে যেতে পারে, কিন্তু মৌকে অনেক খোঁজাখুঁজির পরও যখন পাওয়া যায় না, তখন রাজ বড্ড উন্মাদ। এখন তাকে বাসায় না, পাগলা গারোতে থাকতে হয়। বাসায় থাকলে সব কিছু ভেঙে ফেলে। এসব দেখে রাজের মা আর সহ্য করতে পারে না। দেখতে দেখতে 6 বছর চলে যায়। ঋত্য এখন অফিসের দায়িত্ব নিয়েছে। প্রতিদিনের মতো সেদিনও যখন অফিসে যাবে, এমন সময় শুনতে পায় তাদের কারখানায় আগুন লেগে কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যায়। কথাটা রাজের মা শোনার সাথে সাথে হার্ট অ্যাটাক করে। হসপিটালে নেওয়ার আগেই মারা যায়। রাজকে মানসিক হসপিটাল থেকে নিয়ে আসা হয়। তার মাকে এ অবস্থায় দেখে কেমন যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। মা মা বলে কান্না করতে লাগে, ঋতুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। এমন দিন তার দেখতে হবে সে কোনোদিনই ভাবেনি। মাকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে যায়। এদিকে ঋতু তার মাকে হারালেও তার ভাইয়ের সুস্থ হয়ে ওঠাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান। এদিকে কিছুদিন যেতেই ঋণের বোঝা চেপে বসে। ব্যাংকের ঋণ দিতে না পারায় তাদের সম্পত্তি নিলামে উঠে যায়। রাজ ঋতুকে নিয়ে একদম রাস্তায় নেমে যায়। কত জায়গায় কত চাকরি খুঁজেছে, কোনো চাকরি পায়নি। সব জায়গায় অভিজ্ঞতা খুঁজে। সত্যি আল্লাহর খেলা বোঝা দেয়। যে রাজ হাজার হাজার মানুষকে চাকরি দিতে পারত, আর সেই সামান্য একটা চাকরির জন্য ঘুরছে কত মানুষের দুয়ারে দুয়ারে। রাজ সারাদিন চাকরি খুঁজে বাসায় এসে দেখে ঋত্য খাবার নিয়ে বসে আছে। রাজকে দেখেই বলল, ভাইয়া ফ্রেশ হয়ে খেতে আসো। আচ্ছা আসতেছি। রাজ ফ্রেশ হয়ে খেতে বসে দেখে প্লেটে অল্প ভাত, সাথে আলু ভর্তা। হাত ধুয়ে বলল, তুই খেয়েছিস? হ্যাঁ ভাইয়া, অনেক ক্ষুধা লেগেছিল তাই খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও। আচ্ছা। রাজ খাবার মাখিয়ে ঋতুকে বলল, হা কর। ভাই আমি তো খেয়েছি। যে বোন আমাকে রেখে কোনোদিন খেলো না, সে বোন আজ আমাকে রেখে খেয়ে ফেলবে, এটা ভাববো কি করে? হা কর। রাজ ঋত্যের মুখে খাবার তুলে দিচ্ছে। ঋত্য রাজের মুখে খাবার তুলে দিচ্ছে। দুজনের গাল বেয়ে টপ টপ করে পানি খাবারে পড়ছে। খাবারটা শেষ হওয়ার আগে রাজের ফোনে টুং করে একটা মেসেজ আসলো।
মেসেজটা ঋত্য দেখে বলল, ভাইয়া কালিমা হাউজিং প্রজেক্টে পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ, কেন? ভাইবার জন্য যেতে বলেছে কাল। ও আচ্ছা। পরের দিন রাজ যখন ভাইবা দিতে যাবে তখন দেখলো ঋত্য নামাজ পড়ছে। রাজ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। ঋত্য নামাজ শেষ করে আসলে রাজ বলল, এখন কিসের নামাজ পড়লি? কিসের আবার? নফল নামাজ পড়লাম, চাকরিটা যেন তোমার হয়ে যায়। রাজের চোখে পানি এসে গেল ঋত্যের দিকে তাকাতেই। এই একটা ভালো জামা আছে ঋত্যের, অথচ যার প্রতিদিন নতুন নতুন ড্রেস পরা অভ্যাস ছিল। রাজ রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে চাকরিটা হলে প্রথম টাকা দিয়ে ঋত্যের জন্য কেনাকাটা করবে। রাজ অফিসে গিয়ে বসে আছে। হঠাৎ পিয়ন এসে বলল, আপনাদের মাঝে রাজকে? তিনি ভেতরে যান। রাজ ফাইলটা নিয়ে রুমে প্রবেশ করার আগে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। কথাটা শুনে রাজ চমকে গেল। পরিচিত কণ্ঠ। রাজ সামনে বসা মেয়েটার দিকে তাকাতেই রাজের বুকটা ছ্যাদ করে উঠল। মৌ, তুমি? কথাটা বলতে গিয়ে গলাটা কেমন যেন ধরে এলো। মৌকে এভাবে দেখতে পাবে কোনোদিন কল্পনাও করেনি। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বসেন। তুমি এখানে কিভাবে মৌ? হোয়াট? মৌ, কাকে বলছেন? জানো মৌ, আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। প্লিজ স্টপ। আরেকটা কথাও না। আপনার মাথায় সমস্যা আছে? আপনি পাগলা গারদ রেখে এখানে কেন? আমি মৌ হতে যাব কেন? আমি কারিমা। আর তুমি বলার সাহস কোথা থেকে পান আপনি? যত সব। আপনি এখন আসতে পারেন। শফিক সাহেব, এসব পাগল কিভাবে পরীক্ষায় টিকে যায়? নাকি কোনো দালাল ধরেছে? মুহূর্তের মাঝে মৌ অগ্নিমূর্তি ধারণ করে। সরি ম্যাম, আমি না বুঝে মৌ ভেবে ভুল করে ফেলেছি। চাকরিটা আমার খুব দরকার। আমাকে বের করে দিবেন না প্লিজ। সরি, আমি কোনো পাগল লোককে অফিসে চাকরি দিতে পারবো না। প্লিজ ম্যাডাম, এমন করবেন না। আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ করব। ও আচ্ছা, তাই বুঝি। শফিক সাহেব, আপনি বাইরে যান তো, আমি ওনার সাথে কিছু কথা বলি। আচ্ছা ম্যাডাম। আচ্ছা মিস্টার রাজ, এর আগে কোনো কোম্পানিতে ছিলেন? ম্যাডাম, আমি কোনো কোম্পানিতে ছিলাম না। ও আচ্ছা, তো অভিজ্ঞতা ছাড়া আপনাকে কিভাবে কাজ দেয় বলুন তো? ম্যাম, আমার চাকরিটাকে খুব দরকার, তাই যদি চাকরিটা দিতেন ভালো হতো। ও আচ্ছা, তা চাকরিটা এত দরকার কেন বলতে পারেন? ম্যাম, পুরো পরিবারের দায়িত্ব আমার কাছে। বোনটাকে পড়াতে হয়। এছাড়া ঢাকা শহরে থাকা বোঝেনই তো। ও আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? বোন ছাড়া আর কেউ নাই। কেন, বিয়ে করেনি? বিয়ে করেছিলাম, ডিভোর্স দিয়ে দিয়েছি। তা ডিভোর্স কেন দিলেন? ম্যাডাম, আমি একজনকে ভালোবাসতাম সেই জন্য। আর আমি মোহে পড়ে গিয়েছিলাম। সত্যিকার ভালোবাসাকে চিনতে পারিনি। তার বিয়ে করেননি? না, মৌকে অবহেলা করতে গিয়ে ভালোবেসে ফেলেছিলাম। বাকিটা জীবন তার স্মৃতি নিয়েই কাটিয়ে দিব। ও আচ্ছা, আপনার মা নেই? না, আপন বলতে পৃথিবীতে বোনটা আছে, মা কিছুদিন আগে মারা গেছে। ও আচ্ছা। মৌয়ের মনটা কেমন যেন করে উঠল। মৌ চাচ্ছে না তার পরিচয়টা দিতে। সবাই কালিমা হিসেবে তাকে জানে, রাজও যেন তাই জানে। মিস্টার রাজ, আপনার সাথে কথা বলে ভালোই লাগলো, তবে কোম্পানির ভালোটাও তো আমার ভাবতে হবে। আপনি যে পোস্টের জন্য আবেদন করেছেন সে পোস্টের জন্য আপনার চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন একজন পেয়েছি। কোম্পানি পরবর্তী সার্কুলার পড়লে একটু খোঁজ নেবেন। আমি চেষ্টা করব আপনাকে রাখতে। ও আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম, আমি এখন আসি। রাজ যখন রুম থেকে বের হয়ে যাবে তখন মৌ রাজকে ডাক দিয়ে বলল, তুমি চাইলে আমার পিএ হতে পারবে? ম্যাডাম, পারবো। আচ্ছা, তাহলে কাল থেকে জয়েন করবে। হঠাৎ মৌর ফোনটা বেজে উঠল। মৌ ফোনটা ধরতেই ওপাশ থেকে বলল, মামুনি তুমি কোথায়? তুমি কখন আসবে? মামুনি, তুমি বাবাইয়ের সাথে এসে পড়ো বাসায়, আমার যেতে লেট হবে। কথাটা বলেই মৌ ফোন কেটে দিল। মৌর মুখে তোমার বাবাইয়ের সাথে এসে পড়ো কথাটা শুনে রাজের বুকটা কেমন করে উঠল। বুঝতে আর বাকি রইল না তার মৌ আর তার নেই। নামের সাথে সাথে সব পরিবর্তন করে নিয়েছে। রাজের যে চিনতে বাকি নেই এটাই তার মৌ। প্রথম দেখাতেই চিনে ফেলেছে, কিন্তু নিয়তি কেমন করে খেলছে আজ মৌ তার কাছে নিজের পরিচয় লুকাচ্ছে। রাজ বাসায় আসতেই দেখল ঋত্য বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। রাজ ঋত্যের মাথায় হাত রাখতেই রাজকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। কি হলো, আমার বোনটা কাঁদছে কেন? কি হয়েছে তোর? ভাইয়া, আজ সুনয়নাকে পড়াতে গিয়েছিলাম, কিন্তু তারা বাসায় ছিল না। আঙ্কেল আমাকে ওসব করতে চেয়েছিল, আমি ধাক্কা দিয়ে চলে আসি। ভাইয়া রে, মানুষ এত খারাপ কেন রে? রাজ ঋত্যের চোখের পানি মুছে দিয়ে বলে, আর তোর কোনো টিউশনই করাতে হবে না।
তুই আর যাবি না, জানিস আমি সত্যি হতভাগারে, নিজের বোনটার টাকায় চলি, আমারে ক্ষমা করে দে। চুপ ভাইয়া, আমি অন্য একটা টিউশন নেব। তুমি অমন করে বলো না, বাবা নেই মা নেই, তুমিও যদি অমন করে কথা বলো তাহলে আমার কেমন লাগে বলো তো। আচ্ছা ভাইয়া, তুমি চোখ বন্ধ করো তো। কেন রে, চোখ বন্ধ করব কেন? এমনি করো। আচ্ছা। রাজ চোখ বন্ধ করলে ঋত্য একটা প্যাকেট এনে রাজের হাতে দিয়ে বলে, চোখ খুলো তো ভাইয়া। রাজ চোখ খুলে দেখে তার হাতে প্যাকেট। প্যাকেটে কি ঋত্য? ওহ, খুলে দেখো না। রাজ প্যাকেট খুলে দেখে নীল রঙের একটা শার্ট। ঋত্য, শার্ট কিনছিস কেন? বারে, আমার ভাইয়াটা একটা শার্ট পরে থাকবে, আমার খারাপ লাগবে না? চুপ করবি তুই? তুই খুব বড় হয়ে গেছিস, আমি কিছুই বুঝি না? তোর গায়ে যে জামাটা আছে সে জামাটা ছাড়া দ্বিতীয় কোনো জামা আছে? নিজেকে কি ভাবিস? আমার কষ্ট লাগে না? প্রতিদিন এক ড্রেস পরে কলেজে যাস। ভাইয়া, তুমিও না, যাও ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। না, খাবো না। কেন? এই ভাইয়া, কি হলো, কাঁদছো কেন? একদম না, একদম কাঁদবে না। আচ্ছা, কাঁদবো না, তুই চোখটা বন্ধ কর। আচ্ছা, চোখ বন্ধ করলাম। রাত চাকরি পেয়েই জমানো টাকা থেকে ঋতের জন্য গোলাপি রঙের একটা শাড়ি কিনে নিয়ে আসে। শাড়িটা ঋতের হাতে দিয়ে বলে, চোখ খুলতো। ঋত চোখ খুলেই দেখে শাড়ি। ভাইয়া, তুমি টাকা কোথায় পেলে? জমিয়েছিলাম। আর শোন না, তুই টিউশনিতে যাবি না কেন? তোর ভাইটার চাকরি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা, শাড়ি পছন্দ হয়েছে? কি হলো, শাড়ি পছন্দ হয়নি? কাঁদছিস কেন? ঋত্য কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ খুব পছন্দ হয়েছে। এদিকে পরের দিন রাজ অফিসে গিয়ে দেখে ময়ূর চেয়ারে ছোট্ট একটা মেয়ে বসে আছে। মেয়েটা দেখতে হুবহু ময়ূর মতো। মেয়েটা রাজকে দেখেই সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কিছু বলবেন? ম্যাডামের কাছে আসছিলাম। ও আচ্ছা, মম তো ওয়াশরুমে। আচ্ছা, আসি। কোথায় যাচ্ছ? আর তোমার নাম কি বললে না তো? আমার নাম রাজ। ও, তাই বুঝি? হুম। তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, হব। তাহলে আমাকে চকলেট কিনে দিবে কেমন? আচ্ছা। এদিকে মৌ ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, কি হলো রিচি, কার সাথে কথা বলছো? এই যে মম, বন্ধুর সাথে। ও, আপনি? জি ম্যাডাম। আচ্ছা রিচি, তুমি বাইরে যাও, আমি আসছি। আর শোনো রাজ, তুমি সব সময় আমার সাথেই থাকবে। রাজ বিকেলে অফিসে বিদেশি ভাইয়ার আসবে। আচ্ছা। বিদেশি ভাইয়ারদের সাথে মৌ কথা বলছিল, তখন রাজকে বলল, রাজ তুমি চা দাও এদেরকে। ম্যাডাম, পিয়ন আছে তো, আমি যা বলছি তাই করেন। আচ্ছা। রাজ যখন চা দিতে যায় এমন সময় একজনের সাথে ধাক্কা লেগে চা একজন বিদেশি ভাইয়ারের পায়ে পড়ে যায়। লোকটা চেয়ার থেকে উঠে রাজকে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে চলে যায়। ম্যাডাম সরি, আমি বুঝতে পারিনি। মৌ রাজের গালে ঠাস করে চর বসিয়ে দেয়। রাজ মাথা নিচু করে সরি বলে যাচ্ছে। চুপ, এখন বের হয়ে যাবি। আর শোন, তুই 50 কোটি টাকার প্রজেক্টের ডিলটা ক্যান্সেল করলি। তোর সরিতে সব শেষ হয়ে যাবে। আর মন কোথায় থাকে? সারাদিন মেয়েদের সাথে পটর পটর করলে তো এমনই হবে। মৌ এক জায়গায় রাগ অন্য জায়গায় মিটিয়ে দিল। এটা আর রাজের বুঝতে বাকি রইল না। রাজ মৌয়ের রুম থেকে বের হয়ে তার ডেস্কে যেতেই দেখতে পেল লাল গোলাপ সাথে চিরকুট। চিরকুট দেখে মনে মনে ভাবল, চিরকুট কার লেখা হতে পারে? চিরকুটটা পড়ে রাজ অবাক হয়ে গেল। মৌ তো আমাকে সত্যি সত্যি চিঠিটা দেখলে বের করে দিবে। কেন যে তিশা মেয়েটা পাগলামি করে। রাজ চিঠিটা যখন পকেটে রাখতে যাবে এমন সময় মৌ খেয়াল করলো রাজের কেবিনে ফুল আর কি যেন একটা কাগজ পকেটে রাখছে। মৌ কিছু না বলে রাজের ডেস্কে এসে বলল, মিস্টার রাজ, আপনার কি আজ বার্থডে? না তো ম্যাম। আপনাকে ফুল দিয়ে কেউ উইশ করছে, সাথে লেটার দিচ্ছে। শুনেন, অফিসে কাজ করলে ভালো করে করবেন, লুচ্চামি করার জায়গা এই অফিস না। আচ্ছা ম্যাডাম। কি, আপনি কখন থেকে আচ্ছা আচ্ছা করছেন? মনে রাখবেন কথাটা। মৌ চলে যাওয়ার পরপরই তিশা মেয়েটা রাজের কেবিনে এসে বলল, আজ আমার সাথে একটু বাইরে যেতে পারবেন? সরি তিশা, আমার একটু কাজ আছে। ও, কাজ আবার কিসের? আপনি যাবেন এটাই শেষ কথা। আর ম্যাডাম আপনাকে কি বলল? কিছু বলেনি। আপনি জানতো কাজ আছে আমার। আচ্ছা, আসি। আবার কিন্তু আসবো। তিশা চলে গেলে রাজ আবার কাজে মন দেয়। রাজ কাজের ফাঁকে বারবার ময়ূর দিকে উকি দিয়ে তাকায়। রাজের চাহনিটা ময়ূর চোখ এড়ালো না। মৌ রাজকে কিছু না বলে মুচকি হেসে কাজ করতে লাগলো। দিনগুলো ভালোই যাচ্ছিল। এদিকে রিত্যের জন্য ভালো একটা বের প্রস্তাব এসেছে।
ছেলে কলেজের প্রফেসর। রাজ খুব খবর নিয়ে বিয়েতে রাজি হয়ে যায়। সামনে মাসের 28 তারিখ রিত্তের বিয়ে। রাজ অফিস থেকে কিছু টাকা নিয়েছে বিয়ের অ্যারেঞ্জের জন্য। মৌকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য বাসায় কার্ড নিয়ে যায়। রাজ বাসায় ঢুকে একটা কাজের মেয়েকে বলে, ম্যাডাম কোথায়? মৌ ম্যাডাম। কাজের মেয়ের মুখে মৌ নামটা শুনেই রাজের বুকটা ছ্যাদ করে ওঠে। তার মানে কারিমাই তার হারিয়ে যাওয়া মৌ। কিন্তু মৌ কেন তার কাছে পরিচয় লুকালো? কি হলো সাহেব, কিসের জন্য আসছেন? ম্যাডামকে বিয়ের দাওয়াত দিতে আসছি। ম্যাডাম কোথায় আছে? ম্যাডাম উপরের রুমে আছে, আপনি উপরে যান। আচ্ছা। রাজ বিয়ের কার্ডটা নিয়ে সোজা উপরে চলে যায়। উপরে গিয়ে দরজা ধাক্কা দিতে যা দেখে তা দেখে রাজ অবাক হয়ে যায়। মৌকে এভাবে দেখবে সে কল্পনাও করেনি। মৌ ট্রায়াল পরে আছে, মনে হচ্ছে এইমাত্র গোসল করে বের হলো। মৌ রাজকে দেখে চিৎকার দিয়ে উঠল। মৌ চিৎকার দেওয়ার সাথে সাথেই ট্রায়ালটা মাটিতে পড়ে গেল। এই আপনি কেন ভেতরে এসেছেন? খোদা বাঁচাও, আমারে সব দেখে নিয়েছে। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছেন? কোনো দিন দেখেননি? বের হন লুচ্চা কোথাকার। ম্যাডাম নিচে তাকান। নিচে মানে? ভালো হচ্ছে না কিন্তু, আপনি সব কিছু দেখে নিচ্ছেন আমার। ম্যাডাম নিচে দেখেন। রাজ দু হাতে চোখ বন্ধ করে বলল। নিচে কি দেখব? ম্যাডাম নিচে আপনার ট্রায়াল পড়ে আছে। মানে বুঝেন না? আপনি যে শাওয়ার নিয়ে ট্রায়াল পরেছিলেন সেটা খুলে ফ্লোরে পড়ে গেছে। মৌ এবার ফ্লোরের দিকে তাকিয়ে খুব জোরে সোরে চিৎকার দিল। রাজ স্পষ্ট দেখতে পেলেও মৌয়ের পিঠের সাইডের কাটা দাগটা ছোটবেলা রিক্সা থেকে পড়ে গিয়ে কেটে গিয়েছিল। রাজ দু হাতে চোখ বন্ধ করে ফেলল। মৌ দৌড়ে চেঞ্জিং রুমে চলে গেল। রাজ রুম থেকে বের হয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে। মৌ আজ সবুজ রঙের শাড়ি পরেছে। রাজকে দেখেই মৌ তার চোখটা নামিয়ে ফেলল। রাজ মৌয়ের কাছে এসে বলল, ম্যাডাম সরি। ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, লজ্জা করে না আপনার ওভাবে রুমে ঢুকে অসভ্যতামি করতে? একটা মেয়ের কাছে তার সবচেয়ে মূল্যবান সম্পদ কি জানেন? মূল্যবান সম্পদ হচ্ছে তার চরিত্র। আপনি সে মূল্যবান সম্পদটা দেখে নিয়েছেন। যে অধিকারটা শুধু আমার স্বামীর, আপনার নয়। আর আপনি? আপনার বিপদের সময় চাকরিটা দিয়ে কি অন্যায় করেছি? ম্যাডাম, অন্যায় আপনি করেননি, করেছি আমি। না জেনে আপনার রুমে ঢুকে পড়েছি। আপনার কাছে করজোড় ক্ষমা চাচ্ছি। এ মাসের 28 তারিখ আমার বোনের বিয়ে। আমার তো কেউ নেই, যদি আপনারা আসতেন তাহলে ভালো হতো। দেখি কার্ডটা। ওহ, সুন্দর হয়েছে, আমি যাব, চিন্তা করবে না। ম্যাডাম আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। ম্যাডাম প্রথমে বলে রাখি, আপনি মিথ্যা বলবেন না দয়া করে। আমি শুনেছি আপনার স্বামী আছে, তাই কথাগুলো বলা উচিত না, তবুও বলছি। আপনি কি আমার মৌ, যাকে নির্মমভাবে অত্যাচার করেছি? আর আমার সন্তানটা কেমন আছে বলবেন? প্লিজ মিথ্যা বলবেন না। কি হলো ম্যাডাম, কথা বলছেন না কেন? আমি আপনার মৌ হতে যাব কেন? আমি কারিমা, আমার স্বামী সন্তান সবই আছে। ও ম্যাডাম, মিথ্যাটা না বললেও পারতেন। আর হ্যাঁ, বাড়িতে ঢুকতেই কাজের মেয়ে বলেছে আপনি কারিমা নন, মৌ। আর রুমে আপনার পিঠে কাটা দাগ দেখে বাকিটা শিওর হয়েছি। বলেন আপনি আমার মৌ? হ্যাঁ, আমি কারিমা, মৌ নই। যেদিন আপনার বাড়ি থেকে বের হয়ে এসেছি সেদিনই আমি আমার মাঝে মৌকে মেরে ফেলেছি, সাথে অবৈধ সন্তানটাকে। আমার কাছে রাজ নামে কেউ মৃত। আমি নতুন করে সংসার করেছি, পেয়েছি স্বামীর হৃদয় নিংড়ানো ভালোবাসা। আর আপনি জায়নামাজের মাঝেও আমাকে রক্তাক্ত করেছিলেন। আমি অতীত ভুলে গিয়েছি। দয়া করে আমার সুখের সংসারে আগুন লাগাবেন না। আমি মৌ না, প্লিজ কারোর সামনে মৌ ডাকবেন না। ম্যাডাম ডাকবেন, কারণ আপনার মতো অহংকারী আমার নাম ধরে ডাকার যোগ্যতাও রাখে না। ও আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ সত্যটা বলার জন্য। শুনেন, সেদিন যা করেছিলাম সব ভুল ছিল আমার। ভুলটা বুঝতে পেরেছিলাম, তবে দেরি হয়ে গিয়েছিল। আর ভাববেন না, আপনার সুখের সংসারে আগুন লাগাবো না। আপনার সাথে আমার মালিক শ্রমিক সম্পর্কই থাকবে। আপনি সুখী হন, এটাই চাই। ধন্যবাদ বোঝার জন্য। আপনি থাকেন, আমি রুমে যাচ্ছি। এমন সময় রিচি কোথা থেকে যেন দৌড়ে এসে বলল, বন্ধু তুমি কখন এসেছো? আমার জন্য চকলেট নিয়ে এসেছো? রাজ পকেট থেকে চকলেট বের করে দিল। আসার সময় চকলেট নিয়ে এসেছিল। সেদিন অফিসে রিচি চকলেট চাওয়াতে রিচি চকলেট পেয়ে রাজের দুগালে চুমু দিয়ে বলল, এবার তুমি দাও তো। রাজ রিচির কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। রাজের মনে হচ্ছে বুকটা প্রশান্তিতে ভরে গেল। কিছুক্ষণ পর মৌ এসে বলল, চলো অফিসে যাব। রাজ মৌর সাথে গাড়িতে উঠতে গেলে মৌ বলল, আপনি একটা ট্যাক্সি করে আসেন। রাজ কিছু না বলে রিক্সা করে অফিসে যায়।
মো অফিসে বসে মনমরা হয়ে আজকের ঘটনাগুলি ভাবছে। চোখের সামনে অজস্র কাহিনী ভেসে উঠছে। ঋতুকে খুব মনে পড়ছে। মেয়েটা অনেক বড় হয়ে গেছে। এখনও রাজ আর সুমাইয়ের করার অত্যাচারের কথা ভাবলে শরীরটা কেমন যেন শিউরে ওঠে। রাজকে দু চোখে দেখতে মন চায় না কথাগুলো মনে পড়লে। হঠাৎ মৌ দেখে রাজ তিশার হাত ধরে আছে। মৌ কিছু বলল না। রাজের এখনও আগের স্বভাব যায়নি। কি হচ্ছে তিশা? হাত ধরলে কেন? সারা জীবন ধরবো তাই ধরলাম। রাজ, তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। ওহ, তাই বুঝি? বিশ্বাস করো, কসম করে বলছি তোমায় ভালোবাসি। তিশা, তুমি অনেক সুন্দর। তবে আমি যদি অন্য কাউকে ভালো না বাসতাম তাহলে তোমায় ভালোবাসতাম। তিশার মুখটা বাংলা পাঁচ হয়ে গেল। মুখটা গোমরা করে তিশা চলে গেল। এদিকে মৌ পিয়ন দিয়ে রাজকে ডেকে পাঠালো। ভাবলো রাজকে একটা শিক্ষা দেবে। কলার খোসা তার দরজার সামনে এমনভাবে রাখলো যেন রাজ রুমে প্রবেশ করে সেখানে পা দিয়ে পিছলে পড়ে যায়। এদিকে মৌ তার রুমের দরজাটা লাগিয়ে রেখেছে। রাজ এসে দরজায় নক করেই মৌ গিয়ে দরজা খুলে দেয়। ম্যাম, দরজা বন্ধ করে রেখেছেন কেন? এমনি, ভিতরে আসেন। রাজ ভিতরে আসার সময় দরজায় রাখা কলার খোসার উপর পাড়া দিতে স্লিপ খেয়ে মৌয়ের উপর পড়ে। মৌ ফ্লোরে পড়ে যায়। রাজ মৌয়ের উপর পড়ে। রাজের ঠোঁট দুটি মৌয়ের ঠোঁট অনিচ্ছাকৃত স্পর্শ করে। মৌ চোখ বন্ধ করে ফেলে। রাজ উঠতে পারছে না। হঠাৎ কে যেন পিছন থেকে রাজকে লাথি দিয়ে মৌয়ের উপর থেকে সরিয়ে দিয়ে বলল, কি রে, তোর সাহস কী করে হয় আমার স্ত্রীর সাথে অসভ্যতামি করার? কি হলো? এভাবে তাকিয়ে আছিস কেন? আর তুমি কেন যে এসব লোকদের চাকরি দাও বুঝি না। তিশান, শান্ত হও। আর রাজ, তুমি তোমার রুমে যাও। রাজ কিছু না বলে রুম থেকে বেরিয়ে পড়ল। রুম থেকে বের হওয়ার আগে চোখের পানিটা শার্টের হাতা দিয়ে মুছে নিল। মৌ তিশানের দিকে তাকিয়ে বলল, তুমি কখন আসলে? কেন? এসে কি সমস্যায় ফেললাম? আর সরি এসব কিছু করার জন্য। না, এটা তোমার দায়িত্ব। বরং আমি অনেক খুশি। তিশান চলে গেলে মৌ ভাবতে লাগে, কাজটা কি ঠিক হলো? রাজের তো কোনো দোষ নেই, তারপর রাজকে শাস্তি পেতে হলো। মৌয়ের খুব খারাপ লাগছে কেন জানি। বুকের ভিতরটা কেমন যেন করছে। তাই পিয়নকে বলল রাজকে ডেকে দিতে। পিয়ন রাজকে গিয়ে বলল, স্যার, ম্যাডাম আপনাকে যেতে বলছে। আচ্ছা, আপনি যান, আমি যাচ্ছি। রাজ মৌকে বলল, বসবো ম্যাম? হ্যাঁ, বসো। রাজ, সরি, আজকের ঘটনার কথা ভেবে কষ্ট পেও না। না ম্যাম, কিছু মনে করিনি। আসলে তিশান যে এমন করবে ভাবতে পারিনি। আর তিশান এমন না, কিন্তু তোমাকে আর আমাকে আপত্তিকর অবস্থায় দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। জানো, তিশান আমাকে অনেক ভালোবাসে। সে চায় না অন্য কারো স্পর্শ আমার গায়ে লাগুক। ও আচ্ছা ম্যাম, আপনার এ নিয়ে ভাবতে হবে না। আপনার স্বামীর জায়গায় আমি হলেও হয়তো তাই করতাম। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি দরজা খুলতেই নিজেকে কন্ট্রোলে রাখতে পারিনি। মনে হয় পায়ের নিচে কিছু একটা পড়েছিল। আচ্ছা যাও, ঠিক আছে। আর হ্যাঁ, আপনার হাজব্যান্ড অনেক সুন্দর, আমার থেকেও। ধন্যবাদ। দোয়া করো ওর সাথে যেন সারা জীবন কাটাতে পারি। অবশ্যই। কথাটা বলতে গিয়ে রাজের গলাটা কেমন যেন ধরে এলো। মৌয়ের সামনে থাকলে রাজ কেমন যেন হয়ে যায়। রাজের খুব করে মন চাচ্ছে মৌকে বুকে টেনে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে। মৌকে যে সে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। কি হলো রাজ, মন খারাপ? না ম্যাডাম, গরিবের আবার মন খারাপ? মন খারাপ না, আমি আসি ম্যাডাম। আচ্ছা। রাজ মৌর রুম থেকে বের হয়ে গিয়ে ডেস্কে বসতেই তিশা গিয়ে বলল, রাজ, আমার সাথে বিকেলে এক জায়গায় যেতে হবে। কোথা যাব বলো তো? একটু শপিংয়ে যাব। তো যাও, আমাকে কেন নিচ্ছ? ধ্যাত, আমি বলছি তাই যাবে, বোঝা গেল? যদি না যাই জোর করে নিব, তাই বুঝি? তাই। এখন বলো যাবে কি না? আচ্ছা যাব। সত্যি যাবা? এ বলে তিশা রাজকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ অনেকগুলো। রাজ অনেকটা চমকে যায় তিশার কাণ্ড দেখে। তিশাকে বুক থেকে সরিয়ে দিয়ে বলে, তিশা কি হচ্ছে? সরি রাজ, আমি এমনি খুশির কথা শুনলে জড়িয়ে ধরি। এই যে মিস, আপনার এ রোগ ভালো করেন, নয়তো মানসম্মান আর কিছু থাকবে না। আর আবেগ নিয়ন্ত্রণ করেন। আচ্ছা। আর হ্যাঁ রাজ, তুমি কিছু মনে করো না, কেমন? বিকেলবেলা তিশা রাজকে নিয়ে শপিং করতে বের হয়। এদিকে মৌ রিচিকে নিয়ে কেনাকাটা করতে বের হয়। তিশা একটা শাড়ি হাতে নিয়ে বলল, দেখো তো রাজ, শাড়িটা কেমন লাগে? রাজ নীল একটা শাড়ি দেখিয়ে দিয়ে বলল, তিশা, তোমাকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগবে, তাই বুঝি? আচ্ছা, এটা তাহলে প্যাক করেন। শাড়িটা প্যাক করেন। আর ওই যে নীল রঙের পাঞ্জাবিটা দেখান তো। তিশা পাঞ্জাবিটা নিয়ে রাজের গায়ে ধরে বলল, তোমাকেও নীল পাঞ্জাবিতে সুন্দর লাগবে, তাই বুঝি? কিন্তু আমি তো তোমার দেওয়া পাঞ্জাবি নেব না। আচ্ছা নিও না,
না নিলে তোমাকে জড়িয়ে ধরব। বলো নিবে কি না? আচ্ছা নিলাম, তবে এটা ঠিক না। ধ্যাত, তুমি না আমার বন্ধু, বন্ধুরটাই তো নিবে। হঠাৎ রিচি মৌকে বলল, মম দেখো তো কে ওটা। মম, ওটা আমার। বাকি কথা বলার আগেই মৌ রিচির মুখটা ধরে ফেলল। মামনি চুপ, কোনো কথা বলো না। মৌ রাজকে তিশার সাথে দেখার সাথে সাথে কেমন যেন হয়ে গেল। বুকের ভেতর কষ্টটা যেন দাও দাও করে জ্বলতে লাগলো। তবুও কিছু বলল না। রিচিকে নিয়ে একেবারে বাসায় এসে পড়ল। বাসায় আসার পর বারবার রাজ আর তিশার কথা মনে পড়ছে। রাজের চরিত্র এখনও ঠিক হয়নি, সে আগের মতোই রয়ে গেছে। কিন্তু আমার কেন এত কষ্ট হচ্ছে? এদিকে যতই সময় গড়াচ্ছে ততই তিশা রাজের প্রতি উইক হয়ে যাচ্ছে। মৌ রাজকে একবারই সহ্য করতে পারে না। দিনগুলি ভালোই কাটতেছিল। একদিন হঠাৎ তিশা রাজকে সরাসরি বলে ফেলল, রাজ আমি তোমাকে ভালোবাসি। রাজ কথাটা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না। তিশার মুখে ভালোবাসার কথা শুনে রাজ তিশাকে বলল, তিশা তুমি ভুল করছো। তোমার জন্যে আমি না, আমার চেয়েও ভালো কেউ তোমার জন্য অপেক্ষা করছে। আমি তো ভালো চাই না, তুমি আমার কাছে শ্রেষ্ঠ। তাই বুঝি? আচ্ছা আমাকে কতটা ভালোবাসো? জানি না কতটা ভালোবাসি তোমায়, তবে আমার দিবানিশির ভাবনায় শুধুই তুমি। বাহ, ভালো তো। আচ্ছা তিশা, তুমি কি জানো আমি বিবাহিত? মানে? মানে আমার বউ আছে। রাজ, তুমি মিথ্যা বলছো। তোমার বউ থাকলে দেখাও। রাজ তিশাকে কি বলবে বুঝতে পারছে না, কারণ মৌয়ের কাছে প্রমিস করেছে তাদের অতীত কাউকে বলবে না। এখন তিশাকে কিভাবে বোঝাবে যে রাজ মৌকে বিয়ে করেছিল? রাজের সবটা জুড়ে মৌয়ের বিচরণ। কি হলো রাজ, কথা বলছো না কেন? তুমি বিয়ে করেছো তো বউ দেখাও। তিশা পাগলামি করো না, তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আমি পাগলামি করছি না, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। যেদিন তোমাকে ভালোবাসি সেদিনই আমার মনে তোমাকে জায়গা দিয়ে ফেলেছি। তিশা যখন রাজকে এসব বলছে, মৌ তখন রুমের পাশ দিয়ে যাওয়ার সময় তিশার কথা শুনে ফেলে। মৌ দরজাটা ধাক্কা দিতে তিশা রাজের কপালে চুমু দিয়ে দেয়। মৌ কিছু না বলে তার ডেস্কে এসে পড়ে। রাজ তিশাকে কষে থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, কি তোমার লজ্জা নেই? বন্ধু ভেবেছিলাম তোমায়, আর তুমি? ছি, লজ্জা করে না তোমার? আমার ঘৃণা লাগছে। আমি তোমাকে আর আমার সামনে দেখতে চাই না। প্লিজ আর আমার সামনে এসো না। আমি কতবার বলবো আমি একজনকে ভালোবাসি? শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকেই ভালোবাসবো। তিশা আর কিছু না বলে চোখের পানিটা মুছে রুম থেকে বের হয়ে যায়। মৌ ডেস্কে বসে বসে বারবার সেই দৃশ্যটা কল্পনা করছে আর রাগে অগ্নিশর্মা হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত রাগ কন্ট্রোল করতে না পেরে তিশানকে ফোন দেয়। তিশান ফোন রিসিভ করেই বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। মৌ পিয়নকে দিয়ে রাজকে ডেকে পাঠায়। রাজ মৌর রুমে আসতেই মৌ রাজকে বলে, রাজ এটা কি পার্ক নাকি কোনো সিনেমা হল? ম্যাডাম পার্ক হবে কেন? এটা তো অফিস। ও, তা না হলে তাহলে কেন মাখামাখি করেন তিশার সাথে? আসলে আপনার চরিত্রের সমস্যা আছে। ম্যাডাম কি বলছেন? প্লিজ চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। আপনি লুচ্চামি করবেন আর আমি বললেই দোষ? ম্যাডাম চুপ করেন, আর একটা কথাও না। কি চুপ করব? আর চুপ না করলে কি করবি? চুপ না করলে ভালো হবে না কিন্তু। কি বললি? ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, তোকে অন্য মেয়ে কিস করবে তা আমি বসে বসে দেখব? তুই ভাবলি কি করে? কুত্তা, এখন বের হয়ে যাবি। মৌ রাজকে চর দিবে রাজ ভাবতেও পারেনি। রাজ মৌয়ের দিকে অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হলো, একটা মারলেন কেন? আরেকটা মারেন। কথাটা শেষ করতে না করতে রাজের চোখ থেকে টপ করে জল গড়িয়ে মাটিতে পড়ল। রাজের অসহায় চাহনি আর কথাটা মৌয়ের কলিজায় গিয়ে লাগলো মনে হয়। মৌ নিজের ব্যালেন্স করতে পারছে না, মাথা ঘুরিয়ে পড়ে যেতে লাগলো। রাজ মৌকে ধরে ফেলল। মৌয়ের আপত্তিকর জায়গায় রাজের হাতটা স্পর্শ করলো। এমন সময় তিশা আর তিশান রুমে ঢুকিয়ে দেখে মৌয়ের কোমরে রাজের হাত। মৌ রাজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে তিশা মৌয়ের রাজকে এইভাবে দেখে চিৎকার দিয়ে বলে, কি হচ্ছে? অফিসে প্রায় সকলে চিৎকার শুনে মৌয়ের রুমে এসে উপস্থিত। তিশা রাজকে উদ্দেশ্য করে বলে, কি রে লুচ্চা, তোর কিভাবে সাহস হয় আমার স্ত্রীর কোমর ধরার? মৌ তিশানের কথা যেন স্বাভাবিক হয়ে আসে। মৌ রাজের হাতটা কোমর থেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়াতেই দেখে অফিসের সবাই হাজির, আর সবাই আপত্তিকর অবস্থায় মৌ আর রাজকে দেখে মাথা নিচু করে আছে। মৌ বুঝতে পারল তার মান সম্মান যা আছে সব গেছে। এখন তাকে কিছু করতেই হবে। মৌ রাজকে কিছু না বলে দুগালে চর বসিয়ে দেয়। রাজ কিছু না বলে মোর দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার সরলতার সুযোগ নিয়ে তুই? ছি, আজকের পর থেকে আমার অফিসে তোর মতো ছেলেকে দেখতে চাই না। এখন বের হয়ে যা।
আর আপনারা কাজ ছেড়ে কী করতে আসছেন? যান, কাজে যান। সবাই রাজকে ছি ছি করছে। সবাই চলে গেলে মৌ রাজকে বলে, কি হলো, আপনি এখনও যাচ্ছেন না কেন? প্লিজ যান, আপনার চেহারাটা আমার দেখতে মন চাচ্ছে না। ম্যাডাম, আমি ইচ্ছা করে করিনি, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি? তাও আবার তোকে ভুল বুঝতেছি? চরিত্রহীন, তোর চরিত্র ঠিক নাই। সে আবার আমাকে বলে আমি নাকি ভুল বুঝতেছি। রাতকে কথাগুলো বলতে গিয়ে বুকের ভেতর কেমন যেন করতে লাগলো। রাজ দরজাটা লাগিয়ে দিয়ে বলল, কি ভেবেছেন আমি আপনাকে এমনিতেই ছেড়ে যাব? চরিত্রহীন কাকে বলে তা প্রমাণ করে যাব। মৌ যখন চিৎকার দিতে যাবে তখন রাজ মৌয়ের মুখটা চেপে ধরে। টেবিলের পাশে কাটা চামিচটা রাজ হাতে নিয়ে বলে, আর একটা কথা বলে এটা তোর বুকে গেঁথে দিব। মৌ ভয়ে চুপসে যায়। রাজ আস্তে আস্তে মৌর দিকে এগিয়ে যায়। মৌয়ের শরীর কাঁপছে। রাজ হঠাৎ মৌর শাড়ির আঁচলটা ধরতেই মৌ রাজকে বলল, রাজ প্লিজ আমার কিছু করো না, আমার স্বামী আছে, প্লিজ ছেড়ে দাও আমায়। রাজ এবার শাড়িটা টান দিয়ে ফ্লোরে থেকে তুলে মৌয়ের মাথায় দিয়ে দিল। মৌ ভ্রুকুচকে তাকালো রাজের দিকে। কি হলো, অবাক হলেন? আপনার সাথে খারাপ কিছু করলাম না কেন? শুনুন, সত্যি যদি চরিত্রহীন হতাম তাহলে আপনাকে বিয়ে করেছিলাম, তখন প্রতিদিন নিজের দেহের চাহিদা মেটাতে পারতাম। আপনাকে নিজের সৎ জ্ঞানে স্পর্শ পর্যন্ত করিনি। যে দুদিন আপনার সাথে যা হয়েছে তা সম্পূর্ণ মাতাল হয়ে করেছিলাম, আর তার জন্য ক্ষমাও চেয়েছিলাম। আরে, আপনি তো আমার বউ ছিলেন, আপনাকে যখন ইচ্ছা ভোগ করার অধিকার ছিল আমার, তাই না? কিন্তু আপনাকে নিজের ইচ্ছায় কেন স্পর্শ করিনি জানেন? কারণ আমি আপনাকে ভালোবাসতাম না, ভালোবাসতাম সুমাইয়াকে। আমার সবটা জুড়ে সুমাইয়া ছিল, আর সুমাইয়াকে প্রতিজ্ঞা করেছিলাম ওকে ঠকাবো না। ঠকাইনি ওকে, কিন্তু সে আমাকে ভালোবাসেনি। তার নোংরা শরীর আর রূপ দিয়ে আমার সম্পত্তি দখল করতে চেয়েছিল। সে আরেকটা বিয়েও করেছিল। আমি তখন কাজকে হীরা ভেবে ভুল করেছিলাম, আর আপনি নিজের জীবনটা ঠিকই সাজিয়ে নিলেন। গত 6টা বছরে একটা খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, আমি আপনার সাথে অন্যায় করেছি, চরম অন্যায়। কিন্তু বিশ্বাস করেন, আমার হৃদয়ে আপনি ছাড়া এখন আর কেউ নেই। বাকিটা জীবন আপনার স্মৃতিকে আঁকড়ে ধরেই বেঁচে থাকব। আর হ্যাঁ, বললেন না চরিত্রহীন? চরিত্রহীন হলে আপনাকে দিনের পর দিন ইউজ করতাম। এখন আপনাকে যদি বলি আপনি স্বার্থপর। আপনার বাবাকে বাঁচাতে গিয়ে আমার কাছ থেকে কত টাকা নিয়েছেন? যেটা চুক্তির চেয়েও বেশি ছিল। নিজেকে প্রশ্ন করে দেখবেন একবার। আমি আপনাকে বিয়ে করেছিলাম আমার ভালোবাসাটাকে বাঁচাতে, আপনাকে ভোগ করতে নয়। চরিত্রহীন হলে আপনাকে ভোগ করতাম। আর হ্যাঁ, ভালো থাকবেন। আপনার চোখে ত্রিসীমানায় আসবো না কোনো দিন। আপনার স্বামীকে নিয়ে ভালো থাকবেন। আরেকটা কথা, বড্ড ভালোবাসি আপনাকে। ভালোবাসার দাবি নিয়ে কখনো আপনার সামনে আসবো না। আসি, ভালো থাকবেন। কথাটা বলে রাজ শার্টের হাতা দিয়ে চোখের পানি মুছে নিল। রাজ, দাঁড়াও, যেও না। সরি ম্যাডাম, আমি কুত্তা রাজ নই, আমি চরিত্রহীন। রাজ, প্লিজ স্টপ করো। কোথায় যাচ্ছ? কোথায় যাব? যাওয়ার তো কোনো জায়গা নেই, তবে আপনার চোখের সামনে থেকে দূরে চলে যাব। রাজ, প্লিজ যেও না। আর সরি, আসলে আমার জন্যই আজ তুমি অপমানিত হলে। ম্যাডাম, সরি কেন বলছেন? চরিত্রহীনদের জন্য এসব কোনো কিছু না। আর হ্যাঁ, আপনার প্রতি অনেক কৃতজ্ঞ যে বিপদের দিনে চাকরিটা দিয়েছিলেন। সত্যি আপনি অনেক ভালো। যতটা অন্যায় করেছিলাম আপনার প্রতি, আপনি চাইলেই বিপদের দিনে লাথি মেরে তাড়িয়ে দিতে পারতেন, কিন্তু তা করেননি। আমার বিপদে আপনি সাহায্য করেছেন, ধন্যবাদ আপনাকে। আপনার আর আপনার স্বামীর জন্য দোয়া করি। সুখী হন আপনারা। আমি তো আপনাকে হ্যাপি রাখতে পারিনি, স্বামীর অধিকারটাও দেইনি। ক্ষমা করে দিয়েন আমায়, প্লিজ ক্ষমা করে দিয়েন। রাজ, ক্ষমা চেয়েও না এভাবে। আর প্লিজ তুমি যেও না। না ম্যাডাম, আমার জন্য অনেক ঘটনার জন্ম হয়েছে। আপনার হাজব্যান্ড আপনাকে সন্দেহ করেছে, বিশেষ করে সেদিনের কথা যেদিন আপনার উপরে পড়ে গিয়েছিলাম। জানেন, আপনার হাজব্যান্ড আমার ঠিক কোমরে লাথি দিয়েছিল, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহাবা দিচ্ছিলেন। সত্যি কি সেদিন দোষটা আমার ছিল? রাজ, সরি, বাট তুমি কেন তিশার সাথে কথা বলো? তুমি জানো তিশার সাথে যখন তুমি কথা বলো তখন আমার খুব কষ্ট হয়। কেন? সে ফাজিল মেয়ে লাঞ্চের সময় তোমার জন্য খাবার নিয়ে আসবে। কেন তুমি ওর সাথে শপিংয়ে যাও? কাল লিচি যখন তোমাকে দেখিয়ে দিয়েছে তখন মনে হচ্ছিল আমার বুকটা কষ্টে ফেটে যাবে। তুমি কেন ওর সাথে শপিংয়ে যাও? এই জন্যই আমি তোমার সাথে অমন করেছি, জেদ করে। বাহ মৌ, বাহ, জেদ। আচ্ছা, আপনার কেন কষ্ট হবে? আমি আপনার কে? রাজ, তুমি আমার... চুপ করেন। আমি আপনার কর্মচারী, আর তিশা আমার ফ্রেন্ড। ও কাল জোর করে শপিং করতে নিয়ে গিয়েছিল।
দেশের অবস্থা ভালো না, এসবের জন্য একজন মানুষের প্রয়োজন। মনে রাখবেন, তিশা আর আমি ভালো বন্ধু, এছাড়া আর কিছু না। আর হ্যাঁ, আপনার কেন খারাপ লাগবে? আপনার না স্বামী আছে? যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রাজ বেরিয়ে যাচ্ছে। মৌ পেছন থেকে বলছে, রাজ প্লিজ যেও না। এমন সময় তিশান এসে মৌকে বলল, মৌ, অসভ্যটা তোমার সাথে খারাপ কিছু করেছে? মৌ মাথা নাড়িয়ে না সূচক জবাব দিল। বিকেলে মৌ অফিস থেকে এসে দেখে রিচি তার বাবার ছবি বুকে নিয়ে ঘুমাচ্ছে। মৌ রিচির কপালে চুমু দিয়ে দেয়। রিচি সজাগ পেয়ে বলে, মামুনি, আমার বাবা অনেক ভালো, তাই না? মৌ রিচিকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ মা, অনেক ভালো। তোর বাবাটা আমাকে সকল পরিস্থিতিতেই ভালোবাসতে শিখেছে। আমি অনেক লাকি রে। কথাগুলো বলে মৌ কাঁদতে লাগলো। বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় হয়ে যাচ্ছে। এদিকে বিয়ের দিন মৌ রিচিকে নিয়ে রাজের বাসায় আসে। বাসাটা খুব সুন্দর করে সাজানো। মৌ বিয়েবাড়িতে এসে দেখে তার অফিসে প্রায় সকলেই আছে বিয়েবাড়িতে। সবাই আনন্দ করছে। পিয়ন মৌকে দেখে বলল, ম্যাডাম কখন আসলেন? এই তো এখনই। মৌয়ের চোখ কেন জানি শুধু রাজকে খুঁজছে। হঠাৎ মৌ খেয়াল করলো নীল একটা পাঞ্জাবি পরে একজন দাঁড়িয়ে কথা বলছে। মৌয়ের বুঝতে বাকি রইল না সেটা রাজ। মৌ রাজের কাছে গিয়ে বলল, রাজ, ঋত্য কোথায়? ঋত্যকে কি সাজানো হয়েছে? না, উপরে আছে। তিশা আর তার বান্ধবীরা সাজাচ্ছে ওকে। ও আচ্ছা। মৌ ঋত্যের রুমে গিয়ে দেখে ঋত্যকে তিশা আরও কয়েকজন সাজাচ্ছে। মৌ রুমে প্রবেশ করতেই ঋত্য মৌকে দেখে চমকে যায়। কাপা কাপা গলায় বলে, ভাবি, তুমি এতদিন পর? সবাই থমকে যায় ঋত্যের কথায়। মৌ নিজেকে সামলে নিয়ে বলল, আপনি আমাকে চেনেন? আর ভাবি কাকে বলেন? ভাবি, আমাকে তুমি চিনতে পারছো না? আমি ঋত্য। ও ভাবি, তুমি আর ভাইয়াকে ছেড়ে যেও না। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। তুমি চলে যাওয়ার পর ভাইয়া তোমাকে পাগলের মতো খুঁজেছে। জানো ভাবি, ভাইয়া 5 বছর পাগল ছিল, শুধু তোমার ছবি বুকে নিয়ে কাঁদত। এখনও এমন একটা রাত দেখি না ভাইয়া তোমার ছবি নিয়ে না কাঁদে। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। তুমি ভাইয়াকে ছেড়ে যেও না। রুমের সবাই মৌয়ের দিকে চেয়ে আছে। মৌ কী বলবে কিছু বুঝতে পারছে না। মৌয়ের ভেতরটা কেমন যেন করছে। কি হলো ভাবি, কথা বলছো না কেন? এমন সময় তিশা বলল, ঋত্য, এটা তো আমাদের বস। রাজ যে অফিসে চাকরি করত, যে মেয়ে রাজকে অপমান করেছে, এর স্বামী তো রাজকে মেরেছিল। মৌ কিছু বলতে চেয়েও থেমে গেল। পেছন থেকে রাজ বলে উঠল, ঋত্য, কী সব বলছিস? ওটা আমাদের ম্যাডাম। আর মানুষের মতো মানুষ হয় না? আর হ্যাঁ ম্যাডাম, কিছু মনে করবেন না। ঋত্য আমাকে অনেক ভালোবাসি তো, আর তার ভাবি দেখতে আপনার মতো ছিল, তাই ভুল করে ফেলেছে। না রাজ, কিছু মনে করিনি। আর ঋত্য, আজ সকলের সামনে বলছি, আমি তোমার। এমন সময় রাজ বলে উঠল, ম্যাডাম, আপনার হাজব্যান্ড কোথায়? তাকে তো দেখলাম না। এদিকে বর এসে পড়ে। রাজ রুম থেকে বের হয়ে যায়। বিয়ের কাজ যখন শেষ হয়ে যায়, বিয়ে শেষে রাজের পাশে তিশা দাঁড়াতেই পাশ থেকে রাফসান বলে ওঠে, রাজ, আপনাকে আর তিশাকে খুব সুন্দর লাগছে। চলেন না, আপনাদেরও বিয়েটা করিয়ে দেই। তিশা রাজের হাতটা ধরে ফেলে। মৌয়ের বুকটা ছ্যাদ করে ওঠে। ঋত্য পাশ থেকে বলে, আপনারা দোয়া করবেন। আগামী মাসে ভাইয়া আর তিশা আপুর বিয়ে হবে। কথাটা বলে হেসে দেয়। এমন সময় রিচি দৌড়ে এসে তিশার হাতটা রাজের হাত থেকে ছাড়িয়ে দিয়ে বলে, বাবাই, তুমি মমকে রেখে বিয়ে করো না। মম তোমার জন্য কান্না করে। তোমার ছবি নিয়ে মম কাঁদে। বাবাই, বলো না তুমি বিয়ে করবে না? বিয়ে বাড়িতে পিনপিনে নীরবতা। অফিসের সকল কর্মচারী রিচির দিকে তাকিয়ে আছে। কি হলো বাবাই, তুমি মমকে ছেড়ে যেও না? কি বলছো এসব মামনি? এই যে ম্যাডাম, অফিসে অপমান করে শান্তি পাননি, এখন আবার কেন এমন করছেন? আর রিচি এসব কি বলছে? সরি রাজ, কিছু মনে করো না। আমরা চলে যাচ্ছি। যাচ্ছেন ভালো কথা, কিন্তু রিচি যা বলছে এসব কি সত্যি কথা? না, সত্যি কথা না। রিচি মিথ্যা বলছি। তবে রিচি একদিন আমার ব্যাগে তোমার ছবি দেখে বলেছিল এটা কার ছবি। আমি সেদিন সব বলেছিলাম। আজ হয়তো তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে চাইনি। আচ্ছা, আমরা তাহলে আসি। তোমার স্বামীকে তো নিয়ে আসনি। তিনি মনে হয় অপেক্ষা করছে। রাজের মুখে এমন কথা শুনে কেমন যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। মৌ কোনো মতে বিয়ে বাড়ি থেকে বের হয়ে গাড়ি করে বাসায় এসে পড়ে। বাসায় আসার সাথে সাথে রিচি মৌকে বলল, মামনি, তুমি মিথ্যা কেন বললে? সবাইকে কেন বললে না? চুপ রিচি, তুমি কোনো কথা বলো না। উনি তোমার বাবা না। তোমাকে মিথ্যা বলেছিলাম। না না, তুমি মিথ্যা বলনি। জানো মম, আমার বাবাটা অনেক ভালো, কিন্তু তুমি তো বাবা ডাকতে নিষেধ করেছ। আচ্ছা রিচি, উনি তোমার কাছে ভালো হয়ে গেল? আমি তোমার কাছে ভালো না?
আচ্ছা, উনি যদি তোমাকে নিতে চায় তাহলে আমাকে রেখে চলে যাবে? মম, তুমি কি বলো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি না আমার মম, তোমাকে ছেড়ে যেতে পারি? এদিকে ঋত্য তার বরের সাথে চলে যায়। বাড়িতে কেউ নেই, রাজ একাই। বুকের ভেতর নানান কষ্ট উকি দিচ্ছে। ঋত্যকে খুব মিস করছে রাজ। বিপদে আপদে মায়ের মতো স্নেহ দেওয়া বোনটাও আজ তার কাছে নেই। কানের কাছে বারবার রিচির কথাগুলো বাড়ি খাচ্ছে। মনটা বারবার বলে উঠছে, রিচি আমার মেয়ে। রিচি কেনই বা আমাকে বাবা বলল? তাহলে মৌ কি বাচ্চা নষ্ট করেনি? এছাড়া মৌ বিয়ে করলেও বিয়ের বয়স এত হওয়ার কথা না। তাহলে কি মৌ আমার কাছ থেকে এসব লুকাচ্ছে? এসব ভাবতে ভাবতে কখন যে রাজ ঘুমিয়ে যায় খেয়াল নেই। এদিকে সকালে কলিং বেলটা বেজে ওঠে। কলিং বেলের শব্দে রাজ গিয়ে দরজা খুলতেই দেখে মৌ আর রিচি দাঁড়িয়ে আছে। রিচি রাজকে দেখেই বাবাই বলে জড়িয়ে ধরল। মৌ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিচি একের পর এক কথা বলেই যাচ্ছে। রাজ হুঁ হাঁ করে উত্তর দিচ্ছে। হঠাৎ রাজ রিচির কথা শুনে চমকে গেল। বাবাই, তুমি নাকি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে? ও বাবাই, তুমি মেরে ফেললে? আমি বাবাই কাকে ডাকতাম? আমি তোমাকে অনেক ভালোবাসি বাবাই। রাজ রিচিকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো। মা রে, আমাকে ক্ষমা করে দে, আর তোকে কষ্ট দিব না। তুই যে আমার মা, আমার জীবন। বাবাই, আমাকে সরি না বলে মমকে বলো। মমকে তুমি অনেক কষ্ট দিয়েছ। মৌ, তোমাকে কিভাবে যে বলি, তোমার প্রতি যে অন্যায় করেছি, হয়তো মানুষ পশুর উপরও এমন অন্যায় করে না। ক্ষমা করা যায় না আমায়? প্রমিস করছি আর কোনোদিন তোমাকে কোনো কষ্ট দিব না। মৌ কিছু বলছে না। মৌয়ের চোখ থেকে পানি পড়ছে। কি হলো, ক্ষমা করবে না আমায়? ক্ষমা করতে পারি এক শর্তে। কি শর্ত বলো? শর্তটা হচ্ছে আমাকে বুকে জড়িয়ে নিতে হবে সারা জীবনের জন্য। জানো, যেদিন কবুল বলেছিলাম সেদিনই মনে প্রাণে গ্রহণ করে নিয়েছিলাম। তুমি আমার জীবন হয়ে আছো। তোমার বুকটাই আমার শেষ ঠিকানা। সত্যি রাজ, আমি তোমাকে ছাড়া বাঁচব না। বড্ড বেশি ভালোবাসি তোমাকে। কতগুলো বছর তোমার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছি। রিচি সত্যি আমার পরম পাওয়া। কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? বুকে নিবে না আমায়? তোমার বুকে যাওয়ার জন্য কলিজাটা যে আমার ছটফট করছে। রাজ দুটি হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে, আমি সত্যই আজ খুব খুশি। মহান আল্লাহ তাআলা আমার কলিজার টুকরোটাকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে। আমিও যে তোমাকে ছাড়া বাঁচব না। আমার প্রতিটা স্পন্দন তোমার কথা বলে, মৌ। বুকে আসো, আমার হৃদয়ের পিপাসা নিবারণ করি তোমার ভালোবাসা দিয়ে। মৌ রাজের বুকে এসে সাগরের ঢেউয়ের মতো আছড়ে পড়ে। রাজ মৌকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। মৌ রাজকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। রাজ মৌয়ের কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। মৌ তার গোলাপি ঠোঁট জোড়া দিয়ে রাজের কপাল স্পর্শ করে। মৌয়ের কাছে মনে হচ্ছে সে পেয়েছে তার আশ্রয়স্থল, যেখানে মরণ হলেও শান্তি। রাজ মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে মৌ চোখের পানি দিয়ে রাজের বুক ভিজিয়ে দিচ্ছে। এমন সময় রিচি বলে ওঠে, বাবাই, মম, তোমরা আমাকে রেখে কি করছো? রাজ মৌকে ছেড়ে দেয়। রিচি হিহি করে হেসে ওঠে। হঠাৎ ফজরের আজান শুনে ঘুম ভেঙে যায় রাজের। রাজের ঘুম ভাঙতে সে বুঝতে পারে এতক্ষণ স্বপ্ন দেখছিল সে। স্বপ্নটা এখনও চোখের সামনে জলজল করে ভেসে উঠছে। রাজ অজু করে ফজরের নামাজ পড়তে চলে যায়। ফজরের নামাজ শেষ করে বাসায় এসে ভাবতে লাগে, সত্যি রিচি আমারই মেয়ে। যে করেই হোক সত্যিটা আমার জানতেই হবে। রাজ ঠিক করলো আজকে সে মৌয়ের বাসায় যাবে। সকাল 11টার দিকে রাজ মৌয়ের বাসায় গিয়ে দেখে কাজের মেয়ে ঘর পরিষ্কার করছে। মেয়েটাকে জিজ্ঞেস করতে মেয়েটা বলে মৌ শাওয়ার নিচ্ছে আর রিচি তার রুমে পড়ছে। আজ সরাসরি দোতলায় চলে যায়। রাজ রিচির রুমে গিয়ে দেখে রিচি উপর হয়ে কার সাথে যেন কথা বলছে। রাজ একটু কাছে গিয়ে দেখে রিচি তার ছবিটাকে বাবাই বাবাই করে ডাকছে আর বারবার ছবিটার কপালে চুমু দিচ্ছে। চুমুটা যেন রাজের কপালে এসে লাগছে আর বাবাই ডাকটা মনে হয় কলিজায় এসে বিচ্ছে। হঠাৎ মৌ পেছন থেকে বলে উঠল, রাজ, তুমি এখানে? তুমি এখানে কি করছো? রিচি রাজকে দেখিয়ে বলল, বাবাই, তুমি কখন আসলে? মৌ রিচিকে ধমক দিয়ে বলল, মা, এটা তোমার বাবা না, তোমার বাবা বিদেশে। মম, তুমি না বলেছিলে ছবির লোকটাই আমার বাবা? ছবির লোকটার সাথে ওনাকে তো একই দেখা যায়। রিচি, চুপ করো। আর রাজ, তুমি এখানে কেন আসছো? প্লিজ চলে যাও। কি চাও তুমি? কিছু চাই না, তবে আমার মেয়েকে চাই। সত্যি করে বলো তো রিচি কে? আমার মেয়ে না? রাজ, তুমি কি বলতে চাও? তুমি প্লিজ চলে যাও, আমার স্বামী দেখলে খারাপ ভাববে। মৌ, চলো না, আবার নতুন করে শুরু করি। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি আর কখনো কষ্ট দেব না। রাজ, মনে করে দেখতে চাই না অতীত।
তুমি চলে যাও। তুমি আমার সুখ দেখতে পাচ্ছ না? আচ্ছা, তোমার সুখের পথের কাটা হব না। আমার রিচিকে দিয়ে দাও, আমার মেয়েকে দিয়ে দাও। রাজ, বেশি হয়ে যাচ্ছে। রিচি আমার মেয়ে, তুমি প্লিজ চলে যাবে না দারোয়ান ডাকবো? মৌ, চলো না। কেন মেয়েটাকে তার বাবার আদর থেকে বঞ্চিত করবে? আমাকে ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেওয়া যায় না? মৌ, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না। প্লিজ, আমাকে ক্ষমা করা যায় না? বুকে টেনে নেওয়া যায় না? প্লিজ তুমি বের হয়ে যাও। তোমাকে দেখতে মন চাচ্ছে না। যখন গর্ভবতী থাকা অবস্থায় আমার পেটে চা ছুঁড়ে মেরা হয়েছিল তখন কোথায় ছিলে? দেখবে সে পোড়া দাগ। এই দেখো। মৌ কাপড়টা সরাতেই রাজের বুকটা কেমন যেন কেঁপে উঠল। কি হলো? কিছু বলছো না কেন? চোখ কপালে উঠে গেল? আর মনে রেখো, ভুলেও কখনো রিচিকে নিতে আসবে না। রিচি আমার আর তিশানের মেয়ে। মৌ, প্লিজ, অনেক হয়েছে, আর না, চলো আমার সাথে। এ বলে যখনই রাজ মৌয়ের হাত ধরে, ঠিক তখনই মৌ রাজের গালে চড় বসিয়ে দেয়। রাজ মৌয়ের দিকে অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি আমাকে মারতে পারলে? হ্যাঁ, পারলাম, কারণ আমি অন্যজনের বিবাহিত স্ত্রী আর তুমি পরপুরুষ। আমি চাই না আমার স্বামী ব্যতীত কেউ আমার গায়ে স্পর্শ করুক। রাজের কলিজাটা মনে হচ্ছে বের হয়ে যাবে। চোখের পানি ধরে রাখতে পারছে না। টপ টপ করে চোখের পানি মৌয়ের সামনেই চোখ থেকে গড়িয়ে পড়ল। মৌ চিৎকার দিয়ে বলল, এই যাচ্ছিস না কেন? এখন আমার সুখের ঘরে আগুন লাগাতে আসছিস নাকি? আমার মেয়েকে নিতে এত প্ল্যান? রাজ অসহায়ের মতো করুণ দৃষ্টিতে মৌর দিকে তাকিয়ে আছে। রাজ কোনো কথা বলতে পারছে না। এদিকে মৌ রাজকে চর মারায় মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। এখন যেন তার কাছে কেমন লাগছে। রিচি তার মাকে বলতেছে, বাবাকে কেন মারলে? মৌ কোনো কথা বলছে না। রিচি দৌড়ে গেল বাবাইয়ের কাছে। বাবাই, তুমি কষ্ট পেও না, মা তোমাকে ইচ্ছে করে মারেনি। রাজ কষ্টগুলো চেপে রিচিকে কোলে নিয়ে বলতেছে, না বাবাই, আমার আবার কষ্ট কিসের? এসব আমার প্রাপ্ত। এদিকে মৌ তাদের কথাবার্তা নির্বাক হয়ে শুনে যাচ্ছে। রাজ রিচির কাছ থেকে বিদায় নিয়ে মৌকে বলল, আর তোমাদের বিরক্ত করতে আসবো না, আড়াল থেকে তোমাদের ভালোবেসে যাব, ভালো থেকো তুমি। এই বলে রাজ মৌয়ের ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আর পেছনে তাকাচ্ছে। মৌর মন চাইছে রাজকে আটকাতে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। রাত চলে গেল। মৌ রিচিকে বুকে নিয়ে কান্না করছে। রিচি তার মাকে বলল, মা, আমার বাবাইকে নিয়ে আসো, আমি তোমাদের একসাথে দেখতে চাই। রাজ বাড়িতে ফিরে এসে এসব নিয়ে চিন্তা করতে লাগলো। যদি আজ রাতে স্বপ্নের মতো আমার জীবনের অধ্যায় সত্যি হতো। এদিকে রাজের শরীরে অনেক জ্বর উঠতে লাগলো। অচেতন অবস্থায় রাজ শুধু মৌকে ডেকে যাচ্ছে। রাজের বোন রীতি রাজকে বারবার ফোন করছে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। রাজ ফোন রিসিভ করছে না, তাই সে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলো। এসে দেখলো রাজ বিছানায় শুয়ে আছে। রীতি যখন রাজকে ডাকতে গিয়ে গায়ে হাত দিল, দেখে জ্বরে গা পড়ে যাচ্ছে। মৌ মনটা যেন কেমন করছে। সারা রাত ঘুমাতে পারেনি। তার সাথে অমন ব্যবহার করা ঠিক হয়নি। এসব নিয়ে চিন্তা করতে লাগলো, কারণ সেও তো রাজকে অনেক ভালোবাসে। রাজ তো তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছিল, তাহলে কেন আমি এমন করলাম? ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। মৌ খেয়াল করলো তার ফোনটা বাজছে। অচেনা নাম্বার থেকে ফোন আসছে। কল রিসিভ করতেই বুঝতে পারলো এটা ঋত্বিক করেছে। ঋত্বি বলে উঠল, রাজ ভাইয়ের অনেক জ্বর। ভাইয়া অচেতন অবস্থায় শুধু আপনার নাম বলে যাচ্ছে, আপনি পারলে একবার আসুন। এই বলে ফোনটা কেটে দিল। মৌ কথাটা শুনে আর স্থির হয়ে থাকতে পারল না। কোনো রকম ফ্রেশ হয়ে তার মেয়েকে নিয়ে বের হয়ে গেল। খুব সকালে এভাবে যাওয়াতে তার মেয়ে বিচলিত হয়ে মাকে প্রশ্ন করল, মা, আমরা কোথায় যাচ্ছি? মৌ তার মেয়েকে বলল, মা, আমরা তোমার বাবাইয়ের কাছে যাচ্ছি। রিচি বলল, মা, আমরা কি বাবাকে নিয়ে আসব? হ্যাঁ মা, আমরা তাকে নিয়ে আসব। এদিকে রাজের বোন রাজের মাথায় পট্টি দেওয়াতে কিছুটা জ্বর কমে আসছে। মৌ কিছুক্ষণের মধ্যে রাজের বাসায় চলে আসলো। রাজের পাশে মৌ কান্না করছে। রিচি বাবাইকে বলছি, বাবাই, তোমার কি হয়েছে? চিন্তা করো না, আমরা তোমায় নিতে এসেছি। রাজ মৌ ও রিচিকে দেখে অবাক হয়ে গেছে, কারণ তাদের তো এখানে আসার কথা না। রাজ মৌকে বলছে, তোমরা এখানে? আমি তো তোমাদের অনেক বিরক্ত করি, তাই তো কথা দিয়েছি আর বিরক্ত করব না তোমাদের। মৌ রাজকে বলছে, প্লিজ এমন করে বলো না, আমি না জেনে তোমায় অনেক কষ্ট দিয়েছি, যা একজন আদর্শ স্ত্রী হিসেবে আমার করা ঠিক হয়নি। অ্যাক্সিডেন্টের পর আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি, এই জন্য মনে মনে তোমাকে দোষারোপ করতে থাকি। আমি তোমার থেকে নিজেকে অনেক দূরত্বে রাখতে চেয়েছিলাম, কিন্তু তোমার ভালোবাসা আমাকে তোমার কাছে নিয়ে আসছে। জানো, প্রতিটা রাত তোমার জন্য আমার হৃদয় কেঁদেছে। যখন তুমি
আমায় পেতে আমার কাছে আসছো। আমি তোমাকে নানাভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছি। আজ আমি বুঝতে পারছি তোমাকে কীভাবে তাড়িয়ে দেওয়া উচিত ছিল না। তাই তো তোমার কাছে ফিরে এসেছি। বড্ড ভালোবাসি তোমায়। রাজের চোখ দিয়ে পানি পড়ছিল মৌ কথাগুলো শুনে। মৌকে বলছি, ভুল তোমার নয়। আমি সেই দিন ভুল করেছিলাম, তোমাকে বুঝতে পারিনি। কাল সাপিনীকে পাওয়ার জন্য তোমাকে কষ্ট দিয়েছি। ওর জন্য তোমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। তাই তো আমার করুণ অবস্থা। দুই হাত তুলে মোর কাছে ক্ষমা চাচ্ছে। মৌ রাজের হাত দুটো ধরে বলল, কি বলছো এসব? আমাদের মাঝে যা হয়েছে তা আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্যই করেছেন। এ বলে রাজকে জড়িয়ে ধরল। ঋত্বি ও রিচি দুজনে খুশিতে আত্মহারা। রিচিও তার বাবাকে জড়িয়ে ধরল। রাজ বলল, তোমরা আমার এক একটা কলিজা, ভালোবাসি তোমাদের। রাজ মৌকে বলতেছে, আমরা আবার সংসার করব। মৌ বলছি, করবই তো সংসার। রিচি মাঝখান থেকে বলে উঠল, বাবাই মা, আমাদের সংসারের নাম হবে সুখের সংসার। কথাটা শুনে সবাই হেসে দিল।